একটা অপরূপ সুন্দরী পরী আচমকা কোথা থেকে যেন উড়ে এসে আমার সামনে এসে দাঁড়ায়। আমাকে বলে, তোমার ব্যাগের মধ্যে পিঠা আছে, আমি জানি। আমাকে কি এই পিঠাগুলো দিবা? আমি বললাম, তুমি কে? কোথা থেকে আসলা? তখন সে আমাকে বলে যে আমাকে তুমি চেনবা না, আমি হলাম পরী। তুমি জিনদের নাম শোনো নাই? আমি জিন জাতি, আমি পরী। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি খুবই ভয় পেয়ে যাই। আমি পিছনের দিকে ফিরি এবং পিছনের দিকে দৌড়ানোর জন্য চেষ্টা করি, কিন্তু সেইখান থেকে আমার যেন পা উঠতেছিল না, আমি কিছুতে পাটা নড়াইতে পারতেছিলাম না। তখন সে আমাকে বলে, আরে তুমি ভয় পাচ্ছ কেন? তুমি ভয় পাচ্ছ কেন? আমি পড়ি হলেও আমি তো খারাপ না, আমি তো তোমাকে মারবো না, আমি তো তোমাকে কোনো সমস্যার মধ্যে ফেলবো না। আমি জাস্ট তোমার পিঠাগুলো চাচ্ছি, আমি জানি তোমার ব্যাগের মধ্যে পিঠা আছে। আমি বললাম, তোমরা তো জিন জাতি, তোমরা নাকি মানুষের ক্ষতি করো? পরীটি আমাকে বলল, সবাই তো আর সমান না, আমি পড়ি, আমি মানুষের কোনো ক্ষতি করি না। তোমার ব্যাগের মধ্যে পিঠে আছে, আমাকে কি পিঠা দিবা? তখন আমি তার দিকে ফিরে বলি যে, তুমি আমাকে কি করছো? আমি তো নড়তে পারতেছি না, আমি তো এখান থেকে দৌড় দেওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু আমি তো দৌড় দিতে পারতেছিলাম না। পরীটি আমাকে বলে, তুমি এখান থেকে যাইতে পারবা না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি যদি তোমাকে মারার জন্য এখানে আটকাইতাম, এতক্ষণ তোমাকে তো মেরেই ফেলতাম। আমি তো তোমাকে মারবো না, আমি তো বলছি। তুমি আমাকে বন্ধু ভাবো, দেখো আমি এত সুন্দর, আমি কি তোমাকে মারতে পারি? তখন আমি তার মুখের দিকে তাকাই, তাকিয়ে আমি দেখি অপরূপ সুন্দরী একটি পরী। এরকম সুন্দর কোনো মেয়ে মানুষ হইতে পারে আমার জানা নাই। আমি তখন বললাম, তুমি তো অনেক সুন্দর, তোমার বয়স তো মেবি 22 বছর হবে। সে আমাকে বলল, আমার বয়স দেখে তোমার লাভ নেই, তবে আমাকে দেখতে 22 বছরই মনে হচ্ছে। তোমার বয়স কত হবে আনুমানিক? আমি তখন বলি, আমার বয়স 23 কিংবা 24। সে কেবলমাত্র আমার কাছে বারবার পিঠা চাচ্ছিল, বলছিল, তোমার ব্যাগের মধ্যে কিছু পিঠা আছে, আমাকে দাও না, আমি খাবো। অনেক দিন পিঠা খাই না, মানুষরা অনেক সুন্দর করে পিঠা বানায়, এই পিঠার সুঘ্রাণ আমার নাকে গেলে আমি আর ঠিক থাকতে পারি না, জানো। তখন আমি বললাম, আচ্ছা আমার ব্যাগের মধ্যে পিঠা আছে, এটা তুমি কিভাবে জানলা? পরীটি আমাকে বলল, তোমার ব্যাগের মধ্যে যে পিঠা আছে, এর গন্ধ, এর স্মেলটা আমার নাকের মধ্যে অনেক আগেই আসছে। আর আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমি এখান দিয়ে উড়ে উড়ে আমাদের জগতে চলে যাচ্ছিলাম, কিন্তু এই যে স্মেলের কারণে আমি আর যাইতে পারলাম না। এই পিঠার গন্ধ আমি আর সামলাইতে পারলাম না, তাই আমি এই বটগাছেই অপেক্ষা করতেছিলাম তুমি কখন আসবা। আমি বুঝতে পারতেছিলাম যে একজন ব্যক্তি, সে পিঠা নিয়ে এই দিকে আসতেছে। আমি সেজন্যই এই বটগাছের উপর অপেক্ষা করতেছিলাম এই পিঠাগুলো খাওয়ার জন্য। বন্ধুরা, আমার নানু আমাদেরকে দাওয়াত দিয়েছিল, তারা পিঠা খাবে সেজন্যই। আমি, আমার মা এবং আব্বুর যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বাবার জরুরি কাজের জন্য তিনি আর যাইতে পারে না। সকালে ধুমধাম করে পিঠার অনুষ্ঠান হয় এবং আমরা সকলে খাওয়া দাওয়া করি, পিঠা খাই। আমার নানু বাড়ি থেকে আসতে ইচ্ছা করতেছিল না, কেননা আমাদের খালাতো ভাই, মামাতো ভাই সবাই উপস্থিত, আমরা সবাই মজা করতেছিলাম। হঠাৎ করে মা আমাকে বলে, তোকে এখন বাড়িতে যেতে হবে, তোর আব্বু না খেয়ে আছে। যেহেতু আমার বাবা নানু বাড়িতে আসে নাই, তাই যথারীতি মা কিছু পিঠা প্যাকেট করে এবং আমাকে বলে, এইগুলো নিয়ে তুই বাড়িতে যা, আর আমি আগামীকাল তোর মামার সাথে বাড়িতে যাব। আমি বললাম, মা আমি না গেলে হবে না? আমার খালাতো ভাই, মামাতো ভাই সবাই আছে, আমি এদের সাথে মজা করতেছি, এদেরকে ছেড়ে আমি যাব আজকে? তখন মা বলে, তুই যদি না যাস তোর বাপ তো না খেয়ে থাকবে, তুই যাবি না? তখন বললাম, ঠিক আছে প্যাকেট করে দাও, আমি যাই। নানু বাড়ি থেকে আমাদের বাড়ি যাইতে লাগে 1 ঘন্টা। রাস্তার 3 ভাগের 2 ভাগ যাইতে হয় সিএনজি করে, আর 1 ভাগ যাইতে হয় পায়ে হেঁটে। পায়ে হেঁটে রাস্তাটা 10 মিনিটের রাস্তা। আমি বিকাল 5টার দিকে রওনা দেই, কিন্তু রাস্তার মাঝখানে হয়ে যায় একটা সমস্যা। আমি যখন সিএনজিতে ছিলাম, হঠাৎ করে সিএনজিটা বন্ধ হয়ে যায় এবং সেই সিএনজিটা ঠিক করতে করতে প্রায় 1 ঘন্টা সময় শেষ হয়ে যায়। তারপর সিএনজি ঠিক হলে সিএনজি করে পাকার মাথা পর্যন্ত চলে আসি। এখন পাকার মাথা থেকে আমাকে যাইতে হবে বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা। এই রাস্তাটা 15 মিনিটের রাস্তা, কিন্তু ততক্ষণে রাত বেজে যায় 7:30। যেহেতু শীতকাল মানে 7:30 অনেক রাত। আশেপাশে কুয়াশা এবং কাউকে দেখা যাচ্ছে না, গভীর রাতের মতো অবস্থা। আমি সাত পেস না ভেবে পিঠাগুলো নিয়ে আল্লাহ আল্লাহ করতে করতেই ওই কাঁচা রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। রাস্তার দুপাশে ধানক্ষেত, মাঝে মাঝে জঙ্গল, মাঝে মাঝে গাছ। আশেপাশে কেউ নেই, শুধু পশু পাখির কিচিরমিচির শব্দ। আমি যখন এই বট গাছের সামনে আসি, তখন এই পরীটি আমার সামনে কোথা থেকে যেন উপস্থিত হয়। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো এখন আমাকে সেই পরীটি বলতেছে পিঠা দেওয়ার জন্য। আমি পরীটিকে বললাম, এই পিঠাগুলো যদি তোমাকে দেই, আমার বাবা তো না খেয়ে থাকবে। পরীটি আমাকে বলে, আমাকে অল্প একটু পিঠা দাও, আমি পিঠা খাবো, আমার পিঠা খাইতে ইচ্ছা করতেছে। আমি বললাম, ঠিক আছে, তুমি যেহেতু রিকোয়েস্ট করতেছো, আমি তোমাকে একটা পিঠা দিতে পারি। সে আমাকে বলল, দাও, একটাই দাও। আমার জিভাতে পানি চলে আসছে। তখন আমার ব্যাগের মধ্যে থেকে একটা পিঠা বের করি। পিঠা ছিল তেল পিঠা। এছাড়াও আরও অনেক পদের পিঠা ছিল, কিন্তু তেল পিঠাগুলো উপরে ছিল। তাই হাত দিয়ে যে পিঠাটা প্রথম পাইলাম, সেটা আমি পরীকে দিলাম। তেল পিঠাই ব্যাগের মধ্যে ছিল প্রথমে, তাই আমি সেটা নিয়ে পরীকে দিলাম।
পরীটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক খুশি হয়ে যায় এবং সে খেতে শুরু করে। সে খেতে খেতে পিঠার প্রশংসা করতে শুরু করে। তার প্রশংসা দেখে আমার খুব ভালো লেগে যায়। তারপর আমি তাকে আরও কিছু পিঠা তাকে খেতে দিই। সে মনের আনন্দে পিঠাগুলো খেতে শুরু করে। তার পিঠা যখন খাওয়া শেষ হয়ে যায় তখন সে আমাকে বলে, সবগুলো পিঠা কি আমাকে দিবা? আমার পেট ভরে নাই এবং পিঠাগুলো খেতে আমার অনেক মজা লাগতেছে। আমি কেন যেন তখন আমার কোনো সেন্স কাজ করতেছিল না। আমি অপলক দৃষ্টিতে শুধু তার খাওয়া দেখতেছিলাম। এত সুন্দর মেয়ে মানুষ আমি আমার জীবনে দেখি নাই। আসলে মেয়ে হবে কেন, সে তো একটা পরী। এই পরীটা মেয়ের আকৃতি আমার সামনে এসেছে, কিন্তু অপরূপ সুন্দরী। তার কথা রাখতেই আমি বাকি পিঠাগুলো তাকে দিলাম এবং সে আস্তে আস্তে খেতে শুরু করলো। আমাকে সে বলল, তুমি তো অনেক সুন্দর, তুমি অনেক ভালো ছেলে। এভাবে খেতে খেতে আমার প্রশংসা করতে থাকলো। আমিও তার দিকে তাকিয়ে আছি। একটা পর্যায়ে খাওয়া শেষ হলো। সে আমাকে বলতেছিল, তুমি তো সব পিঠাগুলো আমাকে দিয়ে দিলা, তোমার বাবার জন্য কিছুই নিয়ে যেতে পারলা না, তোমার বাবা তোমাকে সমস্যা করবে না? আমি বললাম, সমস্যা নাই, তুমি খেয়েছো, মজা পেয়েছো তো নাকি? সে আমাকে বললো, হ্যাঁ, তোমাদের পিঠাগুলো অনেক স্বাদ। তখন ওকে বললাম, তাহলে আমি যাই এখন নাকি? তুমি তো পিঠাগুলো সব নিয়েই নিলা। সে বলল, আরে থাকো, তুমি অনেক ভালো মানুষ, তোমার সাথে একটু গল্প করি। আমি বললাম, কি গল্প করবা? ওই বলল, তুমি কি আবার বন্ধু হবা? আমি বললাম, বন্ধু তো হয় যায়, কিন্তু তোমরা তো জিন জাতি, তুমি আবার আমার কোনো ক্ষতি করবা না? সে আমাকে বলল, আরে বোকা, আমি কেন ক্ষতি করব? আমি তো তোমার বন্ধু হতে চেয়েছি। আমাকে দেখে কি তুমি ভয় পাচ্ছ? আরে ভয় পেও না, তুমি আমার বন্ধু হও। আমি বললাম, ঠিক আছে, আমি তোমার বন্ধু হতে পারি, সমস্যা নাই। তাহলে আমি এখন যাই নাকি? সে আমাকে বলল, আচ্ছা, তুমি কি এরকম পিঠা আমাকে মাঝে মাঝে খাওয়াইতে পারবা? তুমি জানো আমি মানুষের পিঠা খেতে অনেক পছন্দ করি। এর আগে একবার আমি পিঠা খাওয়ার জন্য এক বাড়িতে গিয়েছিলাম। আমি যখন মানুষের আকৃতি নিয়ে এক বৃদ্ধ মহিলার কাছে পিঠা চেয়েছিলাম, সেই মহিলাটি গরম তেলের সেক আমার শরীরের উপর ছিটিয়ে দেয়। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে আসি। তুমি কি আমাকে এরকমভাবে পিঠা খাওয়াবা? আমি বললাম, হ্যাঁ, তোমাকে পিঠা আমি খাওয়াবো, সমস্যা নাই। তুমি তো আমার এখন বন্ধু, তাই না? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কিভাবে পেতে পারি? সে আমাকে বললো যে, আমার নাম জিয়াসমিন। তুমি জিয়াসমিন বলে 3 বার ডাক দিবা যে কোনো জায়গায়, তাহলে আমি তোমার সামনে উপস্থিত হব। আমি বললাম, ঠিক আছে বন্ধু, আমি তোমাকে পরবর্তীতে পিঠা খাওয়াবো, আরও ভালো পিঠা খাওয়াবো। সে আমাকে বললো, ঠিক আছে, তুমি যাও। বাড়িতে আসার পর আব্বু বলল, কিরে, তুই চলে আসলি, তোর মা আসলো না? আমি বললাম, মা একটু নানু বাড়িতে থাকবে, কালকে আসবে। তো আমি দেখি আব্বু না খেয়ে আছে। তখন বললাম, আব্বু তুমি কিছু খাওনি? তখন আব্বু বললো, না, আমি তো কিছু খাইনি। তো আমার জন্য কিছু নিয়ে আসিসনি? তখন আমি বললাম, আব্বু আমি তো পিঠে আনতেছিলাম, কিন্তু রাস্তার মাঝে একটা গরিব অসহায় মানুষ আমাকে দেখে বলল, বাবা তোমার ঝোলার মধ্যে কি? আমি বললাম, কিছু পিঠা আছে। সে বলল, বাবা আমি কিছুদিন খাই না, তুমি কি আমাকে পিঠাগুলো দিবা? তখন আমি পিঠা দিয়ে আসছি। আব্বু, আমি কি খারাপ কাজ করছি? আব্বু আমাকে বললো, না না, সমস্যা নাই, অসহায় মানুষকে তুই দিছিস, ওর খাইতে ইচ্ছা করতেছিল, ভালো করছিস। তাহলে এখন আমি কি খাবো? আমি বললাম, আব্বু আমি রান্না চড়াই দেই। তখন আব্বু বললো, কি রান্না করবি? আমি বললাম, আব্বু আমি তো কিছু পারি না, আলু ভর্তা করে ভাত রান্না করি, তুমিও খাবো আমিও খাবো। আব্বু বললো, ঠিক আছে, রান্না কর। তখন আমি সেদিন আলু ভর্তা করে রান্না করি এবং আমি আর আমার আব্বু খাই, খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন আমি চিন্তা করি, একটা পরী এত সুন্দর হয়, সত্যি কথা বলতে সেই পরীটির প্রেমে আমি পড়ে যাই। আমার কাছে মনে হয় এই পরীটি যদি আমার জীবন সঙ্গিনী হয় তাহলে কেমন হয়। আমি ভাবি এই পরীটাকে আমি বিয়ে করব। আমার আগে ধারণা ছিল পরী হয়তো বা অদৃশ্য কোনো কিছু, জিন পরী অদৃশ্য কোনো কিছু, ভয়ঙ্কর কোনো কিছু হবে, কিন্তু পরীরা যে এত সুন্দর হয় এর আগে আমি কখনোই জানি না। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নেই আমি পরীকে বিয়ে করব, আমি পরীর সাথে প্রেম করব। পরের দিন সকালবেলা দেখি মামা আমার মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসছে। তো মা দরজা যখন নক করে তখন আমি দরজাটা খুলে দিই। খুলে দেওয়ার পর এসে দেখে যে আমি কিছু রান্না করছিলাম, আলু ভর্তা দিয়ে ভাত রান্না করছিলাম, সেই পাতিল পড়ে আছে। তখন বললো, কিরে তোরা রান্না করছিলি? আমি বললাম, জি মা, রান্না করছিলাম। তো মা বললো যে, পিঠাগুলো খাস নাই তোরা? আমি বললাম যে, মা একটা সমস্যা হয়েছিল, ওই জন্য পিঠা আনতে পারি না। তখন বলে যে, কিরে তুই পিঠা আনতে পারিস না মানে কি বলিস? আমি বললাম, মা রাস্তার মাঝে একটা বৃদ্ধ লোক আমার কাছে পিঠা চাইলো, ওই জন্য আমি দিয়ে দিছি। তো মা বললো, তুই বেশি দয়ালু হয়ে গেছিস। আমি বললাম, মা ও অসহায় ব্যক্তি ছিল, ও 2 দিন যাবত কিছু খাচ্ছিল না, আমার কাছে রিকোয়েস্ট করলো তাই আমি দিয়ে দিয়েছি, আমি কি খারাপ কাজ করছি? আব্বুকে তো বললাম, আব্বু বললো, না তুই ঠিক কাজ করছিস। তখন মা বললো, যা করছিস করছিস, ঠিক আছে, সমস্যা নাই। তোর আব্বু ভাত খেয়েছিল? আমি বললাম, হ্যাঁ খেয়েছিল। এই বলে মা রুমের মধ্যে প্রবেশ করে। কিন্তু আমার মাথার মধ্যে শুধুমাত্র একটা চিন্তায় বারবার আসতেছিল, একটা পরী এত সুন্দর হইতে পারে? আমি শুনতাম যে পরীরা অনেক সুন্দর হয়, কিন্তু এরকম সুন্দরী আমি জীবনেও কখনো কল্পনাও করতে পারি নাই। তাই আমি ভাবলাম, যাই হোক, পরীটার সাথে তো আমার একটা বন্ধুত্ব হয়েছে, এখন এই পরীকে আমার আরও কাছে আনতে হবে। আমি মনে মনে ঠিক করি, যেভাবে হোক এই পরীরা আমাকে ক্লোজ হইতে হবে এবং পরীদের সম্পর্কে আরও বিস্তারিত কিছু ঘটনা জানার আগ্রহ আমার ভিতর প্রকাশ পাইতে থাকলো। আমি জানি না, ঘুম থেকে ওঠার পর থেকেই আমার কাছে মনে হচ্ছিল ওই পরীটি আমার আপন কেউ। আমার কাছে মনে হয় এই পরীটিকে ছাড়া আমি থাকতে পারবো না। কেন এরকম হচ্ছে আমি বলতে পারবো না। আমি বারবার সেই পরীটির সাথে দেখা করতে চাচ্ছিলাম।
কিন্তু পরিটি তো আমাকে বলেছে তুমি যখন আমাকে ডাকবা আমার জন্য পিঠা নিয়ে আসবা। তো শুধু শুধু তো আমি তাকে ডাকতে পারবো না। তাই আমি বুদ্ধি করে মাকে বললাম, মা গতকাল তো তুমি আমাকে তাড়াতাড়ি আমাদের বাড়িতে পাঠাই দিলা, একবার শুধুমাত্র পিঠাগুলো খাইছিলাম, ভালো মতো খাইতেও পারি নাই। তুমি বেশি করে আমার আর আব্বুর জন্য পিঠা দিয়েছিলা, কিন্তু রাস্তার মাঝে তো আমি একজনকে দিয়েছি, আমার না আবার পিঠা খাইতে ইচ্ছে করতেছে। মা বললো, পিঠা খাইতে ইচ্ছা করলে তো আমি কি করব, গতকালই তো খাইলি। আমি বললাম, মা অল্প খাইছি, আজকে খাইতে ইচ্ছা করতেছে অনেক। তখন আমি বললাম যে মা তুমি কি আমাকে কিছু পিঠা বানাই দিতে পারবা, তেলে পিঠা? মা বললো যে রুমে তো কোনো গুঁড়ো নেই, ময়দা নেই, আটা নেই, তোকে কিভাবে বানাই দেবো? তখন আমি বললাম, মা আমি বাজার থেকে ময়দা কিনে আনি তাহলে। তা মা বললো যে তোরা কি করিস না, ঠিক আছে যা নিয়ে আয়। তখন আমি মনের আনন্দে বাজারে যাই, বাজারে যাওয়ার পর ময়দা কিনি, গুড় কিনি এবং আরও যে সরঞ্জামগুলো দরকার সেগুলো কিনে নিয়ে আসি। মাকে তেলে পিঠার কথাই বললাম, কেননা আমি দেখতেছিলাম সেই পরীটি তেলে পিঠাটা খুবই মজা করে খাচ্ছিল। আমার মনে হয় সে তেলে পিঠা খুবই পছন্দ করে। জানি করে মাকে বললাম, তো মা অনেকগুলো তেলে পিঠা আমার কথা মতো বানাইলো, বললো খা। আমি বললাম, মা এই তেলে পিঠাগুলো আমি আমার বন্ধুকে দিতে পারি? সে বললো, কোন বন্ধু? বললাম যে আমার একটা বন্ধু আছে, ও দীর্ঘদিন যাবৎ পিঠা খায় না। তো আমি যখন রাস্তাতে পিঠা আনতেছিলাম ওই দেখছিল, বললো যে বন্ধু তুই পিঠে নিয়ে যাচ্ছিস? আমি বললাম হ্যাঁ। তো আমার থেকে চাইছিল, কিন্তু আমি দেইনি, বললাম যে এটা আমার আব্বার জন্য। এই বলে আমি মাকে একটু মিছা কথা বললাম। তখন বললো, ঠিক আছে তোর বন্ধুর জন্য কিছু পিঠা নিয়ে যা। তখন বললাম যে ঠিক আছে আমারটাও দিয়ে দিও ওর সাথে, মানে আমি আমার বন্ধু যাতে একসাথে অনেকগুলো পিঠা খাইতে পারি। মা বললো, তুই এখানে খাবি না? আমি বললাম না, আসলে বন্ধুরা আমার আসলে পিঠা মিঠা খাইতে ইচ্ছা করতেছিল না, আপনারা তো বুঝতে পারছেন কী জন্য আমি পিঠা বানাইতে বলছিলাম। তো আমার মা অনেকগুলো পিঠা আমাকে দেয়, সেই পিঠাগুলো আমি নেই। নেওয়ার পর আনুমানিক রাত 7টার দিকে একটা নির্জন জায়গায় যাই, যার পর সেই পরীটির নাম ধরে 3বার ডাক দিই। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আসমান থেকে একটা আলো শো শো করে আমার দিকে চলে আসতেছে। এটা দেখে আমি কিছুটা ভয় পেলেও আমি বুঝতে পারি এটাই হলো সেই পরীটি। এবং সেই পরীটি একটা সময় আমার সামনে আসে এবং আলোটা ধাম করে নেমে যায়, তারপরে তার আসল রূপে ফিরে আসে এবং সেই মায়াবী রূপ নিয়ে আমাকে বলে, তুমি আমাকে ডেকেছো? আমি বললাম হ্যাঁ তোমাকে ডেকেছি। বলে যে কী জন্য আমাকে ডেকেছো? আমি বললাম তুমি বুঝতে পারতেছো না আমি কী জন্য ডেকেছি? তখন সে বলে যে পিঠা এনেছো? আমি বললাম হ্যাঁ পিঠা এনেছি। সে আমাকে বললো, তুমি কালকে আমাকে পিঠা খাওয়াইলা, আবার আজকে আমার জন্য নিয়ে আসছো? আমি বললাম হ্যাঁ তোমার জন্যই নিয়ে আসছি, আমার মাকে বলে বানিয়ে নিয়ে আসছি। তখন বললাম আসো আসো এইদিকে আসো। তারপর আমরা একটা জায়গায় গেলাম এবং একটা গাছের নিচে বসলাম। তারপর তাকে পিঠাগুলো দিলাম। সে মনের আনন্দে তেলে পিঠাগুলো খাচ্ছিল, আমি তার দিকে চেয়ে আসছিলাম। সে দেখতে অপরূপ সুন্দর, এত সুন্দরী মেয়ে আসলে আগে কখনো আমি দেখি নাই। সে পিঠাগুলো খাচ্ছিল আর আমি তাকে একে একে বের করে দিচ্ছিলাম। সে খাচ্ছিল আর বলতেছিল, তুমি তো অনেক ভালো, তোমার মতো বন্ধু আগে কেন আমি পাইলাম না? তাহলে তো এতদিন পিঠার কষ্টে আমাকে কাটাইতে হইতো না। আমি বললাম, তুমি আগে কেন আমাকে পাওনি বলো তো? আগে পাইলে তো তোমাকে আমি অনেক পিঠা খাওয়াইতাম। সে আমাকে বললো, ঠিক আছে এখন থেকে তো আমি খাইতে পারবো নাকি? আমি বললাম অবশ্যই, তোমার জন্য আমি মাঝে মাঝে পিঠা নিয়ে আসবো, আমার মা অনেক সুন্দর করে পিঠা বানায়। সে আমাকে বললো, হ্যাঁ তোমার মা অনেক সুন্দর করে পিঠা বানায়, অনেক সুস্বাদু হয়েছে পিঠাগুলো। একটা পর্যায়ে পিঠাগুলো যখন খাওয়া শেষ হয়, সে কোথা থেকে যেন একটা গিফট নিয়ে আসে, আমি বুঝি না। আমাকে বলে তুমি একটু চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম এবং বলে যে চোখ খোলো। চোখ খোলার পর দেখি তার হাতে একটা গিফট, মানে একটা ব্যাগ। সে ব্যাগের মধ্যে কিছু ফলমূল ছিল, সে আমাকে দেয়, বলে যে এই ফলমূলগুলো তোমার জন্য, তুমি আমার জন্য পিঠা নিয়ে এসেছো, এই ফলমূলগুলো তুমি তোমার বাবা মার সাথে খেও। আমি বললাম এতগুলো ফলমূল, এত ফলমূলের দাম তো অনেক, তুমি কই পাইলা? সে বলে এসব ফলমূলের কোনো মূল্য আমাদের কাছে নাই, যখন তখন এই সকল ফলমূল আমরা সংগ্রহ করতে পারি, আমাদের কাছে কোনো ব্যাপার না, তুমি এগুলো নিয়ে যাও। তখন আমি বললাম, তোমাকে অনেক ধন্যবাদ, এই ফলমূলগুলো আমি খুব পছন্দ করি। সে ফলমূলের মধ্যে ছিল আপেল, আঙ্গুর, কমলা, বেদনা, সব রকমের ফলমূল ছিল। তখন সেই ব্যাগটা নিয়ে আমি তাকে বললাম, তুমি থাকো তাহলে আমি যাই। সে চলে যায়, আমি বাড়িতে চলে আসি। আসার পর মা আমাকে বলে, কি এত সময় লাগলো তোর আসতে, রাত তো অনেক হয়ে গেছে। তখন বললাম, মা ওর সাথে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেল। তখন মা আমাকে বললো, তোর হাতে কি? আমি বললাম, মা হাতে কিছু ফলমূল আছে। বললো কোথায় পাইলি? তখন বললাম যে আমার ওই যে বন্ধুর কথা বলছিলাম না, ও কোথা থেকে যেন নিয়ে আসছিল, ওকে নাকি কে যেন একজন দিছিল, তো বললো যে তুই এই ফলমূলগুলো নিয়ে যা, ও আবার এইগুলো খাইতে পছন্দ করে না। যাই হোক মার কোনো কোশ্চেন করলো না, আমি ফলমূলগুলো দিলাম এবং তারপর রুমে গেলাম, ফ্রেশ হলাম। তারপরে একসাথে আমি, আমার বাবা, মা তিনজনে একসাথে ফলমূলগুলো খাইলাম। এত সুস্বাদু, এত সুমিষ্টি, আসলে কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। বাস্তবিক অর্থে আমরা যে ফলের দোকান থেকে ফলমূল কিনে খাই সেগুলো যেমন, এই ফলমূলগুলো আসলে দেখতেও ওরকম হইলেও এর স্বাদটা টোটালি আলাদা। আমার বাবা মা খুবই প্রশংসা করলো যে এরকম ফলমূল বাহ, প্রত্যেকদিন খাইতে পারলে তো অনেক ভালোই হয়। আমি বললাম যে প্রতিদিন আর কই পাবা, এটা তো একজন গিফট দিয়েছে এই জন্য আমি নিয়ে এসেছি। এরপর আমি রুমে যাই, রুমে চলে যাই। সেদিন ভাত খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমি অনুভব করি আমার রুমের মধ্যে কেউ একজন আছে। এটা যখন আমি অনুভব করি তখন আমি ঘুম থেকে উঠে যাই এবং চোখটা খুলি। খোলার পর দেখি সেই পরীটি আমার রুমের মধ্যে।
আমি তো অবাক হয়ে যাই। আমি বলি, আরে আমি তো তোমাকে এখন ডাকি নাই, আমি তো ঘুমাচ্ছিলাম, তুমি আসলা কই থেকে? সেই পরীটি বলল, কেন তুমি ডাকলেই শুধু আমার আসতে হবে? তুমি না ডাকলে আমি আসতে পারবো না তোমার কাছে? তখন আমি বললাম, না না না, আসলে সেরকম না, তুমি তো বলছিলা যে তুমি যখন ডাকবা তখন আমি আসবো, এই জন্যই কথাটা বললাম। সে আমাকে বললো, হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমিও তো তোমার কাছে আসতে পারি নাকি? আমার তো ইচ্ছা করে তোমার কাছে কথা বলার জন্য আসার। বললাম, হ্যাঁ অবশ্যই। তারপর সে আমার রুমের মধ্যে বসলো, বসার পর সে আমাকে একটা কথা বললো যে আসলে তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমি বললাম, বলো। সেই পরিটি বলল যে তুমি অনেক সুন্দর, অনেক চমৎকার একটা মানুষ, আমি চাই তোমার সাথে প্রেম করার জন্য। আমি বললাম, কি বলো, তুমি আমার সাথে প্রেম করবা মানে? তুমি তো পড়ি। আসলে আমিও মনে মনে চাচ্ছিলাম সে আমাকে এরকম কথাই বলুক। সে যদি আমাকে না বলতো আমি একটা সময় তাকে বলে দিতাম। আমি আসলে আস্তে আস্তে আগাচ্ছিলাম, তাকে কনভিন্স করার চেষ্টা করতেছিলাম, কিন্তু এই পরিটা দেখি আমার চেয়ে অনেক দ্রুত আগায়। সে কিভাবে বুঝলো আমি তাকে পছন্দ করি, আর আমার বলার আগেই সে আমাকে বলতেছে সে আমাকে পছন্দ করে। যাক, ভালোই হলো, মেঘ না চাইতে জল। তখন আমি একটু ভাব নিলাম আর কি, বললাম যে না, এটা হতে পারে না, তোমরা পড়ি, জিন জাতি, আমরা মানুষ, এটা কিভাবে হয়? সেই পরিটি বলল, ন্যাকামি বাদ দাও, তুমি যে আমাকে পছন্দ করো এটা আমি জানি। আমি বুঝলাম না সে কিভাবে আমার মনের কথা বুঝলো। তো যাই হোক, আমি বললাম, হ্যাঁ আমি তোমাকে আসলে খুব পছন্দ করি, এত সুন্দরী নারী আমি আমার জীবনে দেখি নাই। আর আমি কেন, আমার জায়গায় যে কোনো পুরুষ থাকলে তোমাকে প্রেমের প্রস্তাব তখনই দিয়ে দিত। আমি তো এতদিন একটু নিজেকে গুটিয়ে রেখেছিলাম, কিন্তু আমার জায়গায় যে কেউ থাকলে তোমাকে প্রেমের প্রস্তাব দিয়ে দিত। সেই পুরোটি বলল, আমি জানি আমি অনেক সুন্দর, আর যে কোনো মানুষ দেখলে সেটাই করতো, আর তুমিও এটাই করছো। তুমি অনেক সুন্দর, এজন্য আমি তোমাকে ভালোবাসি, তোমার মনটা অনেক সুন্দর। আমি বললাম, হইছে হইছে, আর পাম দিতে হবে না। এই বলে পরীটি আমাকে আচমকা জড়িয়ে ধরে। এই প্রথম কোনো পরী আমাকে জড়িয়ে ধরে। তার হাতগুলো খুবই নরম, তুলতুলে, সে আমাকে জড়িয়ে ধরে আর ছাড়ছে না, আমিও তাকে ছাড়ছি না। আমাদের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়। তো যাই হোক, তারপর সে আমাকে ছেড়ে দেয়, আমার বিছানার উপর বসে। বসার পর বলে, তুমি আজ থেকে আমার আপনজন, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলেছি। আমি জীবনের প্রথম কোনো মানুষের সাথে কথা বললাম, পুরুষ মানুষের সাথে, আর সে হলো তুমি। আমি চাচ্ছিলাম আমার লাইফে এমন কেউ আসুক যে আমার কেয়ার নেবে। আমি বুঝে গেছি তুমি আমার অনেক কেয়ার নিতে পারবা। তুমি আমাকে 2 দিন যেভাবে পিঠাগুলো খাওয়াচ্ছিলা, একে একে বের করছিলা আর আমাকে দিচ্ছিলা, আমি বুঝে গেছি তুমি একজন ভালো মানুষ এবং আমার খুব কেয়ার নিতে পারবা। এজন্য আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর আমি বললাম, তুমি অত্যন্ত সুন্দর, এত সুন্দর যে আমি তোমাকে দেখেই ভালোবেসে ফেলেছি। এভাবেই আমাদের প্রেমটা শুরু হয় এবং আমরা দীর্ঘদিন যাবৎ একচাটিয়া প্রেম করতে শুরু করি। আমরা সারা রাত কথা বলতাম। সেই পরীটি রাত 10টা-11টার দিকে আমার রুমে আসতো। সারা রাত আমরা কথা বলতাম। যখন ফজরের আজান দিবে তার আগেই সে পরীটি আমার থেকে বিদায় নিত। তারপর সে চলে যেত। তারপর আমি ঘুমিয়ে যেতাম। কিন্তু সময়টা আমার ভালো গেলেও আমার শারীরিক একটু ক্ষতি হচ্ছিল। আমি কেন যেন শুকিয়ে যেতে শুরু করলাম। আমার ঠিকমতো ঘুম হচ্ছিল না। দ্বিতীয়ত আমার পড়াশোনার অমনোযোগী হচ্ছিলাম। আমার ক্লাসের রেজাল্ট খারাপ হয়ে যায়। আমার শিক্ষক আমার আব্বুকে ডেকে বলে, ওর রেজাল্ট দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আর পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই। আমার আব্বু আমাকে ডাকে বলে, কে রে তুই কেন যেন অমনোযোগ হয়ে যাচ্ছিস দিন দিন, আমিও লক্ষ্য করতেছি। তোর টিচার আমাকে কলেজে ডাকছিল, আমাকে বলল যে তুই নাকি পড়াশোনা করিস না, কি হয়েছে তোর বল। আমি আব্বুকে বললাম, আব্বু আমার কোনো কিছু হয় নাই, তুমি টেনশন করিও না, আমি রেগুলার পড়াশোনা করতেছি, আমার মূল পরীক্ষা ভালো হবে, আমি ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তাই পড়াশোনা নিয়ে অতটা আমার আগ্রহ নেই, কেননা আমার এইচএসসি এক্সাম হইতে এখন অনেকটা দেরি। তবে শুরুর দিকে আমি যেরকম ক্লাসে পারফরমেন্স করতাম, যেরকম এফোর্ট দিতাম, এরকম এফোর্ট আমি দিচ্ছি না, কেননা পড়াশোনা করতে আমার ভালো লাগে না। আমি সবসময় সেই পরীটির কথা চিন্তা করি, সেই পরীটির রূপ ধ্যান করতে আমার যেন খুবই ভালো লাগে। এভাবে আমাদের মাঝে সম্পর্ক তৈরি হয়। তো আমরা রাত্রেবেলা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতাম। মানে আমার রুমের ভিতর থেকে দরজাটা লাগানো থাকতো, সেই পরীটি আসতো, আসার পর আমাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে আসতো, সে তাদের রাজ্যে নিয়ে যেত। সে বলে যে তুমি চোখটা বন্ধ করো এবং আমার হাতটা ধরো। তারপর আমি তার হাতটা ধরে চোখটা বন্ধ করি, সে কোথায় যেন আমাকে শূন্য ভাসিয়ে নিয়ে যায়, আমি বলতে পারবো না। আমি ভয়ে চোখ খুলি না, আমার কাছে মনে হয় চোখ খুলে আমি পড়ে যাব। তারপর তাদের রাজ্যে নিয়ে যায়, তাদের রাজ্যে কেউ নেই, চারিদিকে নীরবতা। সে আমাকে বলে, আমাদের রাজ্যের এটা পাশের রাজ্য, এই রাজ্যে সাধারণত আমরা জিন পরিবার থাকি না, তবে এই রাজ্যটা অনেক সুন্দর, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি শুধুমাত্র আমি আর তুমি বলে, তাই দেখো কত সুন্দর এলাকা। আমি দেখলাম হ্যাঁ অনেক সুন্দর, চারিদিকে পানি আর পানি, নীল পানি, মনে হচ্ছে আটলান্টিক মহাসাগরের মাঝখানে আছি এবং মাঝখানে একটা দ্বীপ এবং চারপাশে মনোরম পরিবেশ। এটা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। এভাবে সে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে ঘোরে, আবার আমার বাড়িতে আমার রুমের মধ্যে দিয়ে যায়। এভাবে আমাদের প্রেম চলতে থাকে। সে আমার জন্য বিভিন্ন রকমের গিফট নিয়ে আসে, বিভিন্ন মিষ্টি নিয়ে আসে, সেগুলো আমাকে খাইয়ে দেয়, আমি খাই।
আর সে আমার কাছে শুধুমাত্র একটা আবদারই করে, সেটা হলো ওই যে পিঠা। যখন সে আমাকে বলে পিঠা খাও, তখন আমার আম্মুকে বলি আম্মু আমি আজকে পিঠা খাবো। বাজারে যে আটা ময়দা কিনে আনি, গুড় কিনে আনি, তারপরে পরিটি যে পিঠা খাইতে বলে সেই পিঠা বলি যে আমি আম্মু এই পিঠা খাবো, আম্মু আমার জন্য বানায়। তারপর আম্মুর সামনে না খেয়ে বলি যে বেশি করে আমাকে দাও, আমি রাত্রে পর খাবো। তারপর আমি নিজে হাতে তাকে পিঠা খাওয়াই দিই। সে আমার কাছে চাইতে বলতে ওই এক ধরনের পিঠাই চাইতো, এছাড়া কিছু চাইতো না। আর সে আমাকে বিভিন্ন ধরনের হেল্প করতো। আমাদের দিনকাল ভালোই চলতেছিল, কিন্তু হঠাৎ করে একটা সমস্যা তৈরি হয়। কোন একটা ব্যক্তি আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল এবং যাওয়ার সময় আমাদের বাড়িতে আসে, আম্মুর কাছে বলে যে আমাকে একটু পানি দিবেন। তা আম্মু তাকে পানি দেয় এবং বসার একটু জায়গা দেয়। শুধু পানি তো দেওয়া যায় না, সাথে 4টে মুড়ি দেয়। সেই ব্যক্তিটা মুড়ি খায়, পানি খায়। আসলে সেই ব্যক্তিটা ছিল একটা ত্রান্তিক। সে তার কাজে আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল এবং তার তৃষ্ণা পায়, কাজে আমাদের বাড়িতে আসে। সে আমার বাড়িটা একটু ভালোভাবে রিসার্চ করে। তো রিসার্চ করার পর সে জানায় আপনাদের বাড়িতে কিছু জিন পরি আসে, আপনারা আপনাদের বাড়িটা বন্ধ করে নিন, না হলে আপনার বাড়িটা ক্ষতি করতে পারে। এই কথা বলার পর আমার আম্মু ভয় পেয়ে যায়। তারপর সেই তান্ত্রিকটা চলে যায়। আমার আম্মু পরের দিন আমাকে বলতেছে এই ঘটনা, একটা লোক আসছিল, লোকই সেই কথাটা বলে গেছে, আমাদের বাড়িতে নাকি জিন পরি আসে মাঝে মাঝে। আমি মাকে বললাম কি যে বলো না মা, একটা ফকির এসে তোমাকে কি না কি বললো আর সেটা না তুমি টেনশন করতেছো। আরে বাদ দাও, ওরে সাইডটা খাইতে দিছো, এই জন্য হয়তো তোমার মন গলানোর জন্য এসব কথাবার্তা বলছে, এগুলো বলেই থাকে, এগুলো বাদ দাও। তখন মা বললো তুই বেশি বুঝিস। ঠিকই বলছে, আমিও বুঝতে পারছি, আমার কেন যেন বাড়িটা ভার লাগে। তোর কাছে কোনো ভালো কবিরাজের সন্ধান আছে? আমি বললাম কিসের কবিরাজ, আমার বাড়িতে কোনো কবিরাজ ঢুকবে না। তখন মা বললো তোর দ্বারা কোনো কাজ হবে না, তুই সর, আমার চোখের সামনে থেকে সর। তখন আমি রাগ দেখে আমি সেখান থেকে চলে আসি। আমি তো বুঝতে পারি যে আসলে ঘটনাটা কি। আমার ওই পরীটা প্রত্যেক রাত্রে আমার রুমে আসে, হয়তো বা এটারই ইঙ্গিত কিছু একটা পেয়েছে সেই তান্ত্রিক। আমি তখন চিন্তিত হয়ে যাই। সেদিন রাত্রে আমি পরীকে সমস্ত ঘটনা খুলে বলি যে এই ঘটনা, তোমার কি আসতে কোনো সমস্যা হবে যদি আমাদের বাড়িতে কোনো কবিরাজ এসে বন্ধ করে দেয়? সেই পরীটি বলে না, কোনো সমস্যা নাই, যত বেরিয়ারই দিক না কেন আমি সেটা ভাঙতে পারবো। আমি বললাম বুঝিও, যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা বিকল্প কোনো পথ খুঁজি, অথবা চলো আমি আর তুমি পালিয়ে যাই এখান থেকে। সেই পরীটি আমাকে বললো তুমি কোনো টেনশন করিও না, আমার এলেম আছে, এরকম তান্ত্রিক আমি অনেক দেখেছি, কোনো সমস্যা নাই। আমি সেই পরীটির উপর ভরসা নিয়ে, আল্লাহর নামে ভরসা নিয়ে এভাবেই দিনগুলো কাটাতে থাকতাম। 4-5 দিন ভালোই গেল। আমি পরীটির সাথে নিয়মিত কথাবার্তা বলতেছিলাম, পরীটিও আমার রুমে নিয়মিত আসতেছিল, আমাদের মধ্যে প্রেম চলতেছিল সারা রাত। আমি আনন্দ ফুরফুরে মেজাজে ছিলাম। হঠাৎ করে আমার মনটা খারাপ হয়ে গেল, কেননা আমি বাইরে থেকে এসে দেখি একটা লোক, হুজুর্গ ব্যক্তির লোক আমাদের বাড়িতে উঠানে বসে আছে। এটা দেখে আমার মনের মধ্যে কেন যেন একটা চান দিল। আমি রুমে গেলাম, যাওয়ার পর মাকে বললাম মা উঠানে কে? মা বলল এত কথা বলে তোর লাভ নাই, উঠানে কে নিশ্চয় বুঝতে পারছিস, তোরও দিয়ে তো কোনো কাম হবে না। আমি অনেক খোঁজাখুঁজির পর লোকটারে নিয়ে আসছি। তখন আমার আর বুঝতে বাকি রইল না লোকটা আসলে কে। আমি সরাসরি লোকের কাছে যাই, যা বলি আপনি কি করেন, এগুলো ভণ্ডামি বাদ দেন। সেই লোকটা বলে যে কে বাবা তুমি? তখন পাশ থেকে আমার মা বলে ওটা আমার সন্তান, ওর কথা মনে করবেন না, ওর মাথায় একটু সিট আছে। আমি বলি যে শোনেন, যাই করেন এমন কিছু করবেন না যাতে আমাদের সবার ক্ষতি হয়। আমি আড়েচারে তান্ত্রিককে বোঝানোর চেষ্টা করি যে এগুলো করেন না, চলে যান, আমি আপনার কিছু টাকা পয়সায় দেবো। কিন্তু তান্ত্রিক আসলে বৃদ্ধ একটা তান্ত্রিক, যার কারণে আমার সিগন্যাল সে কিছুতেই বুঝতে পারে না, সে আপন মনে তার কাজ করে যাচ্ছিল। যাই হোক, আমি এত পাত্তা না দিয়ে পরীর কথার উপর ভরসা রেখে আমি বাসা থেকে চলে যাই। আমি সন্ধ্যার দিকে যখন বাড়িতে ফিরি তখন এসে দেখি আমার বাবা মা দুজনই মন খারাপ করে বসে আছে। আমি জিজ্ঞাসা করি কী হয়েছে, তোমাদের মন খারাপ কেন? কেউ আমার সাথে কথা বলে না। আমি কিছুতেই কোনো উত্তর পাচ্ছিলাম না। আমার ছোটো বোনকে ডাক দিই, বলি যে কী রে, কী হয়েছে, কেউ আমার সাথে কথা বলতেছে না কেন? আমার ছোটো বোন আমার সাথে কথা না বলে রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। আমি বলি আমি আবার কি করলাম? তখন মা কিছুক্ষণ পর বলল তুই এত খারাপ, আমি তো জানতাম না। আমি বললাম মা এইভাবে কথা বলতেছো কেন, আমি কি করলাম? তখন কবিরাজের সাথে একটু খারাপ ব্যবহার করছি, কারণ আমি এগুলো বিশ্বাস করি না, এই জন্য একটু খারাপ ব্যবহার করছি, এতে আমার খারাপে কি হলো? মা বলল যদি এটা হইতো তাহলে তো মেনে নিতাম, কিন্তু তুই তো আরও খারাপ। আমি তোর উপর যত ভরসা রাখছি, তোর মতো একটা ভালো ছেলে, আর তুই তলে তলে এইগুলা চালাস, এইগুলা করিস, ছি। আমি বললাম মা আমি কি করছি, আমার সাথে এভাবে কথা বলতেছে কেন? মা তখন বলে তুই কি করছিস শুনবি? আমি বললাম কি? তখন বলে তোর বাবাকে বল। আমি বললাম বাবা আমি কি করছি বলো তো? আমার বাবা বলে এটা আমি মুখ দিয়ে বলতে পারবো না, তোর মার থেকে শোন। এই বলে আমার বাবা রুম থেকে ঝ্যাংটা দিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। তখন মা বলে তুই এত খারাপ বলতো, তুই যদি একটা মেয়ে মানুষের সাথে প্রেম করতি সেটা না হয় মেনে নিতাম, আমরা ধুমধাম করে আমাদের পুত্রবধূকে নিয়ে আসতাম, বিয়ে দিতাম, সবাইকে জানিয়ে বিয়ে দিতাম।
তুই এমন এক জাতির সাথে প্রেম করিস যে জাতি কিনা আমাদের শত্রু, জিন পড়ি যাদেরকে আমরা ভয় পাই তাদের সাথে, কেন? তখন আমার সারা শরীর ঘেমে ওঠে। আমি বুঝতে পারি মা সব কিছু জেনে গেছে। আমি তখন বললাম, কি হলো, তোমাকে এই কথা কে বললো? তখন মা বলল, কি আর বলবে, সেই তান্ত্রিক বলেছে, সমস্ত ঘটনা বলেছে, সেই পরীটি আমাদের বাড়িতে কোন দিক দিয়ে ঢোকে এবং কোন দিক দিয়ে তোর রুমে যায় এবং তোর সাথে কি কি করে। সি, তুই এগুলোও করিস? তোর যদি বিয়ে করার প্রয়োজন থাকে আমাদের বলতি, তোকে আমরা বিয়ে দিতাম। তাই বলে এইভাবে প্রত্যেক রাত্রে একটা অন্য জাতির সাথে তুই এই কাজ করতেছিস, নিজে তো ধ্বংস হয়ে যাচ্ছিস। তাই তো বলি, তোর শরীর আস্তে আস্তে শুকিয়ে যায় কেন, তুই পড়াশোনার প্রতি অমনোযোগী কেন, তুই কেন যেন আরও খিটখিটে মেজাজে হয়ে যাচ্ছিস, তুই এত বড় কাজ করতেছিস। ছি, আমার ধারণাও ছিল না। তখন আমি মা বললাম, তোমরা কি মনে করবা করো, তাতে আমার কিছু যায় আসে না। আমি পরিটাকে ভালোবাসি, হ্যাঁ আমি পরিটাকে ভালোবাসি, আমি পরিটাকে বিয়ে করব, ওর সাথে আমি থাকবো, ওকে আমি খুব ভালোবাসি। আর তোমরা ওকে দেখো নাই, যদি একবার দেখতা তোমরা ফিদা হয়ে যাইতা। এরকম সুন্দরী মেয়ে মানুষ তোমরা জীবনেও দেখো নাই, আর খুঁজলেও কখনো পাবা না। তখন মা বলতেছে, আরে জানোয়ার, পেতনি ওরকম রূপ ধরে তোর কাছে আসছে, 2 দিন পর তোরে খেয়ে ফেলবে, এটা তুই বুঝিস না? তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তখন আমি মাকে বললাম, সে যদি আমাকে খেয়েও ফেলে আমার আফসোস নাই, কিন্তু সে অনেক সুন্দর এবং তার মনটা অনেক সুন্দর, আমি তাকে কখনোই বলতে পারবো না। তোমরা শুনে রাখো একটা কথা, আমি যদি বিয়ে করি ওকে বিয়ে করব, আর না হলে আমার সারা জীবন এভাবেই থাকবে, আমাকে কেউ বাধা দিতে আসবে না। আমার এবং পরীর মাঝে যদি কেউ আসে তাহলে কিন্তু আমি মেনে নেব না। এই বলে আমি রাগ করে সন্ধ্যার দিকে রুম থেকে বের হয়ে চলে যাই। আমার ছোট বোনকে ডাক দিয়ে বলি যে, সেই তান্ত্রিক এসে কি বলছিল রে? সে কিছু বলতে চাইলো না। আমি তাকে বললাম, কে রে, তুই বলবি না, বল। তখন সে বলে যে সে তান্ত্রিক এসে বলছে সমস্ত ঘটনা যেগুলো মা তোমাকে বলল, আর তান্ত্রিক বলছে 2-1 দিনের মধ্যে আবার আসবে, সে এসে পুরো বাড়িটা এবং তোমাকে বন্ধ করে দিবে, যেন সেই পরীটার কিছুতেই তোমার কাছে আসতে না পারে। আমি বললাম, মাকে বলে দিস এরকম কাজ যেন না হয়, যদি হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তখন আমার ছোট বোন বলে, আইসে, একটা মেয়ে মানুষের সাথে প্রেম করার মুরদ নাই, উনি গেছে পরীর সাথে প্রেম করতে, যারে আমরা ভয় পাই। আমি ভাবি বলে যে ডাকবো, সেটাও তো ডাকতে পারবো না। তুমি ভালো হয়ে যাও ভাইয়া, না হলে তোমার খবর আছে বলে দিলাম। আমি বললাম, বেশি বুঝিস না, এক চর মারবো গালের উপর, সর। এই বলে খিটখিটা মেজাজ নিয়ে আমি বাড়ি থেকে বের হয়ে যাই। আমি খুবই চিন্তিত যে কখন তারা কি করে না করে, হঠাৎ করে পরীটা যদি আমার সাথে দেখা করতে না পারে, আমি তো পরীকে ছাড়া থাকতে পারবো না। আমি সত্যি খুবই চিন্তিত হয়ে যাই। সেই দিন গভীর রাত্রে বাড়িতে প্রবেশ করি এবং কোনো খাওয়া দাওয়া না করে আমার রুমে প্রবেশ করে রুমের দরজাটা দিয়ে শুয়ে পড়ি এবং অপেক্ষা করতে থাকি কখন পরীটা আসে। কিছুক্ষণ পর আমি শব্দ পাই যে দরজার পাশে কে যেন দাঁড়িয়ে আছে, বা একটু সাউন্ড হচ্ছে, কারা যেন সেখানে কান পেতে আছে আমার রুমে। আমি তখন অবাক হয়ে যাই যে কি ব্যাপার, এত রাতে আমার দরজার সামনে কান পেতে আছে কে। আমি চুপচুপ করে দরজাটা খুলে দিই। খুলে দেওয়ার পর দেখি আমার বাবা, মা আর ছোটো বোন 3জন দাঁড়িয়ে আছে। আমি বললাম, ছি, তোমরা এরকম এখানে কান পেতে আসছো কেন? কোনো দরকার হলে তো আমাকে নক দিতে পারো। তখন আম্মা বলল, তুই বেশি বুঝিস না, আমরা যা করতেছি তোর ভালোর জন্য করতেছি, তুই নষ্টামি বাদ দে, না হলে তোর খবর আছে, বুঝলি? আর এগুলো বাদ দে, আর পরি যদি আসে ওকে মানা করে দে, না হলে কিন্তু এর আমরা উপযুক্ত ব্যবস্থা নিব। এই কথা বলতে বলতে আমি মুখের উপর দরজাটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে আবারও শুয়ে পড়লাম। তখন আর পরীটা আসে না। ঠিক 3টার দিকে আমি যখন ঘুম ঘুম ভাব, তখন পরীটা আসার পর আমার কপালে একটা চুমু দেয়। আমি তখন বুঝতে পারলাম পরীটা আসছে। আমি বললাম, তুমি এখন আসলা এত সময়? আজকে জরুরি কিছু কথা বলবো, আর তুমি রাত 3টার দিকে আসছো। আমার খিটখিটা মেজাজ দেখে পরিটি বলল, কি হয়েছে, তুমি এরকমভাবে কথা বলছো কেন? আজকে তো আমার একটু কাজ ছিল, এই জন্য আমি এই রাত্রে আসতে পারি নাই। আমি বললাম, তোমার কাজ নিয়ে তুমি থাকো, জানো এদিকে কি হয়েছে, তুমি তো কোনো কথাই শোনো না। তখন পরি বলল, কি হয়েছে? আমি বললাম যে আমার বাবা মা সব কিছু জেনে গেছে এবং তারা আমাকে প্রেশার দিচ্ছে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য। শুধু তাই নয়, তারা যে কবিরাজ ধরছে সেই কবিরাজের মাধ্যমে অনেক দূর আগায় গিয়েছে, হয়তোবা আমরা অচিরেই আমাদের মধ্যে সম্পর্ক আমরা আর কেউ কাউকে দেখতে পারবো না। তখন পরিটি বলে, আরে বোকা, এগুলো চাপ নিও না, এগুলা আমি দেখবো কি করা যায়, আর এখন আমাদের মাথা গরম করা চলবে না। আমি বলি যে মাথা গরম না, আমাকে নিয়ে যাও তোমাদের রাজ্যে। সে আমাকে বলে, মানুষকে আমাদের রাজ্যে নিয়ে যাওয়া এলাও না, আমরা যদি মানুষকে নিয়ে যাই তাহলে জিন সমাজ আমাদেরকেও ওই সমাজ থেকে বের করে দেবে। আমি বললাম, তাহলে আমাকে নিয়ে জঙ্গলে কোথাও নিয়ে চলো, আমি আর তুমি সেখানে থাকবো। আমি এতটাই পরীটাকে ভালোবেসেছিলাম যে তাকে হারানোর ভয়ে আমি কোনো কিছু ভাবতে পারতেছিলাম না। কিন্তু পরীটার মাথা যেন খুবই ঠান্ডা, সে খুবই শান্ত স্বভাবের। সে আমাকে বললো, মাথা গরম করিও না, যেটা আমাদের নসিবে আছে সেটাই হবে। আমি চেষ্টা করতেছি, দেখা যায় কি করা যায়, আর কোন কবিরাজ সেটা আমি বের করে তার সাহায্য আমি করব। তো যাই হোক, তার উপর ভরসা রেখে সেই রাত্রে আমরা একে অপরকে আলিঙ্গন করলাম। একটা সময় পরীটা চলে যায়, আমি ঘুমিয়ে যাই। সকাল 10টা সাড়ে 10টা থেকে ঘুম থেকে উঠে দেখি যে ওই যে কবিরাজ উনি বাড়ির উঠানে বসে আছে। দেখা মাত্র আমার রাগ হয়ে যায়। আমি বললাম, আপনি আবারও আমাদের বাড়িতে আসছেন? এগুলো ভণ্ডামি বাদ দেন, আপনার কয় টাকা লাগবে আমার থেকে নেন। এই রকম মানুষকে মিথ্যা বলে ইনকাম করার দরকার নাই। কয় টাকা লাগবে বলেন তো? এই বলে পকেটে হাত দেই। পিছন থেকে দেখি গালের উপর কে যেন একটা থাপ্পড় মারলো আমার।
আমি তাকিয়ে দেখি আমার মা আমাকে একটা চর মারছে। আমাকে বলতেছে, জানোয়ার, তুই আর মানুষ হইলি না, কার সাথে কীভাবে ব্যবহার করতে হয় এটা জানলি না, পশুত্ব চরিত্র অর্জন করছিস না। এই বলে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমিও রাগ করেই বাড়ি থেকে চলে আসি। কি হলো আমি আর জানি না। বিকেলবেলা আমি শুনতে পারি সেই কবিরাজটা নাকি আমার বাড়ি এবং রুম খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছে। কোথায় কোথায় যেন পেরেক গাছছে এবং কি কি গাছ গাছালি আরো কি কি যেন তান্ত্রিকতা যেভাবে করে সেভাবে করে দিয়ে গেছে। এটা আমি শুনতে পাই আমার ছোট বোনের কাছ থেকে। তো যাই হোক, আমি ভাবি যে এগুলো কিছু না, এটা তো আর একবারও আসছিল, এগুলো কোনো সমস্যা করবে না। আমিও সেই দিন রাত্রে বাড়িতে প্রবেশ করি। আমি আর বাড়িতে কোনো কিছু খাচ্ছি না। সেই পরীটি আমার জন্য যে খাবারগুলো নিয়ে আসে আমি শুধুমাত্র সেই খাবারগুলোই খাচ্ছি এবং রাগ করে বাড়ির রান্না কোনো খাবারই খাচ্ছি না। তো আমি সেই রাত্রে 10টার দিকে প্রস্তুতি নেই যে পরীটি কখন আসবে, আমি তার সাথে কিছু কথা বলবো। এবার একটু ফাইনালি কথা বলবো, জোর দিয়ে বলবো। এভাবে অবহেলা করা আমাদের ঠিক হবে না। ভালোভাবে বলতে হবে যে সে আমাকে ভালোবাসে কিনা। যদি ভালোবাসে তাহলে আমার কথা শুনতে হবে, আমি কসম দিয়ে হলেও বলবো এবং ফাইনাল একটা কথা বলবো। আমি অপেক্ষায় থাকি, কিন্তু রাত 10টা থেকে 11টা বাজে পড়ি আসে না। 11টা থেকে 12টা বাজে পড়ি আসে না। 12 থেকে 1টা তাও আসে না। এভাবে 3টা 4টা ফজরে আজান দিয়ে দেয়, তারপরও পড়ি আসে না। আমার প্রচণ্ড রাগ হয়। আমি ভাবি সেই পরীটা কি এমন কাজ করে যে আজকে আমার কাছে আসলো না। এই দুর্দিনে এখন আসার নাম নাই, অন্য সময় আসবে ঘুরঘুর করতে। এই অভিমান নিয়ে আমি ঘুমিয়ে যাই। পরের দিন আমি দুপুর 12টার দিকে ঘুম থেকে উঠি। ওঠার পর দেখি বাড়ি কেমন যেন পাতলা পাতলা ভাব। আমি ভাবি যে এরকম কেন হলো। মা বলতেছে, এই ভাত খেয়ে যা, কই যাস? আমি বলি যে ভাত খাবো না, আমি তো পরীর অধীনে চলে গেছি, তাই ভাত খাওয়া বাদ দিচ্ছি, এখন খালি ফলমূল খাই। এই কথা বলে দুপুরবেলায় বেরিয়ে যাই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। স্কুল টিস্কুল আর ভাল লাগে না, লাইফের এই সমস্যা, আমার এই সমস্যার সমাধান না হলে পড়াশোনা বাদ। এই কথা বলেই আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাই। আমি ভাবি কি করব এবং মনে মনে পরীকে ডাকি, কিন্তু পরীটাও দিনের বেলা তো আসে না। তারপরেও ডাকি, যদি আসে কিছু কথা তো বলবো, অভিমান আছে বুকের মধ্যে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। আবারও সন্ধ্যার দিকে বাড়িতে ফিরি, ফ্রেশ হয়ে আবারও রুমের মধ্যে প্রবেশ করি। রুমে কিছু চিরামুড়ি ছিল, সেগুলো খাই এবং টাইম পাস করার জন্য এমনিতেই বইয়ের পাতা উল্টাই, একটা থেকে একটা উল্টাই, পড়ি না, জাস্ট বইয়ের পাতা উল্টাই। এভাবে 10টা বাজলে আমি ভাবি হয়তো বা কিছুক্ষণ পরে পরীটা আসবে। আমার প্রচণ্ড অভিমান হয়, তাই আমি ভাবি যেহেতু পরীকে আমি ভালোবাসি, পরীটা আমার অভিমান না ভাঙা পর্যন্ত পরীর সাথে আমি কথা বলবো না। তাই আমি রুমের লাইট অফ করে দিই, মশারি টানিয়েই এবার শুয়ে পড়ি। কিন্তু আমি অভিমান করে থাকলেও সেই পরীটি আসতেছে না। এভাবেও আজকে সারা রাত কেটে যায়, আমি জাগ না থাকি, তারপর পরীটাকে পাই না। ফজরের আজান দেওয়ার পর আমার সত্যি টেনশন হয়, কেননা কোনো দিন পর 2 দিন সেই পরী আমার রুমে আসে নাই, এরকম হয় নাই। হয়তো একদিন হয়েছে এরকম, কিন্তু পরপর 2 দিন হবে এরকম তো হওয়ার কথা না। আর আমাদের এই সমস্যা চলতেছে, এর মধ্যে সে কেন বা আসবে না? আমি যে টেনশন করবো তার জন্য, এটা তো তার জানার কথা। আমি চিন্তা করলাম কী ব্যাপার, পরীটার কোনো ক্ষতি হলো কিনা। আর সেই কবিরাজ তো এসেছিল, সেই কবিরাজ কিছু করছে নিশ্চয়ই। আমি সারা রাত না ঘুমিয়ে সকাল 6টার দিকে উঠে আম্মাকে ডেকে তুলি। আম্মা ঘুম ঘুম থেকে উঠে বলে, কী হয়েছে, তুই ঘুমাস নাই? এত সকালবেলা তুই তো উঠিস না, এখন উঠছিস কেন, কী হয়েছে? আমি বললাম, সত্যি করে বলো তো মা, কী হয়েছে? তখন মা বললো, কী হবে, কিছুই তো হয় নাই। আমি বললাম, কী করছো তোমরা বলো তো? আমাকে নিয়ে তোমরা এত টেনশন করো, আমার ক্ষতি করতেছো তলে তলে তোমরা, এটা কি তোমরা বুঝতে পারো? তোমরা আমার ভালো করতে যায় অটোমেটিকভাবে আমার ক্ষতি করে ফেলতেছো। তখন মা বলে, তোর আবার কি ক্ষতি করলাম? আমি বললাম, কি করছো তোমরা বলো, আজ 2 দিন যাবত আমার পরী আমার কাছে আসতেছে না, সত্যি করে বলো। যদি খারাপভাবে বলো তাহলে কিন্তু তোমার ছেলেকে তুমি হারিয়ে ফেলবা। তখন মা বলে, তুই তো বুঝতেই পারছিস কি করছি, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তোকে জন্ম দিয়ে তো আমরা সবকিছু ভুলে যেতে পারি না। তোর হাত পা হলেও তুই আমাদের চাইতে এখনো কম বুঝিস, বুঝতে পারছিস কোনটা ভালো কোনটা খারাপ, এটা আমরা বুঝতে পারি। এরপর আমার আর বুঝতে বাকি রইল না, আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। আমি তখন পরীকে মনে মনে গালিগালাজ করি। আমি বলি, বেশি বুঝলে যা হয়, এবার বোঝ তোর কেমন লাগে, তোর বেশি কনফিডেন্স, এখন দেখ কেমন লাগে। আসলে ওর মাধ্যমে আমি নিজেকেই গালিগালাজ করতেছিলাম। আমি ব্যর্থ হয়েছি পরীকে বোঝানোর জন্য। পরীটির মাথায় এত ঠান্ডা যে তাকে আমি কোনো কিছু বোঝাতে পারি না। আমি উত্তেজিত বলে আমাকে বারবার বলে, তুমি মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এখন কি হবে, আমাদের পাশে তো কেউ নেই। আমি বাড়ি থেকে বের হয়ে যাই, একটা জঙ্গলের মধ্যে বসে থাকি, বসে বারবার চিন্তা করতে থাকি কি করা যায়, কি করা যায়, কি করা যায়। পরীটাকে বারবার ডাকার জন্য চেষ্টা করি, কিন্তু কিছুতেই কোনো কিছু হয় না। তার বিভিন্ন উপহারের দিকে আমি তাকিয়ে থাকি, তার চিঠিগুলো আমি স্মৃতিচারণ করতে থাকি আর কান্না করতে থাকি। আমি বিভিন্ন জায়গায় যাই সেই পরীকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারে না। এইভাবে আমি রুমের মধ্যে একা একা কান্না করি। দিন যায় কিন্তু পরী আসে না। এভাবে চলে যায় 2 মাস। আমি এই 2 মাসে প্রায় পাগল পারা। আমার মা বাবা আমাকে নিয়ে খুবই টেনশন করে, বলে যে বাবা তুই এরকম হয়ে যাচ্ছিস, আমরা তো তোর ভালোর জন্যই এরকম করছি, আমি তো জানি না তুই এরকম হয়ে যাবি, তাহলে জীবনেও করতাম না। আমি আরও শুকিয়ে যাই।
আমার মনে হয় আমি পাগল হয়ে গিয়েছি। আমার কোনো সেন্স কাজ করে না। আমি শুধু বারবার জিয়াসমিন, জিয়াসমিন বলে চিৎকার করি। ওই পরীটাকে যে আমি ভালোবাসি এটা আমার গ্রামের সবাই জানতো। এটা এক প্রকার সবাই জানাজানি হয়ে যায় আমার পরিস্থিতি দেখে। তখন অনেকেই আমার বাবা-মাকে পরামর্শ দেয়, যা হইছে হইছে, ওই কবিরাজকে ডাক দিয়ে পরী যাতে বাড়িতে আসে সেই ব্যবস্থা করেন। না হলে আপনার ছেলে তো মারা যাবে। মারা যাওয়ার চেয়ে ওভাবেই তো ভালো ছিল। যাই হোক, অনেকের কথা মতো অনুযায়ী আমার বাবা-মা একটা সময় রাজি হয়ে যায় আমার পরিস্থিতি দেখে। এটা আমি পরবর্তীতে শুনছি আরকি। কেননা আমার সেই মুহূর্তে কোনো সেন্সই কাজ করতেছিল না। আমি পাগল হয়েছিলাম। তখন তারা নাকি আবারও সেই কবিরাজের কাছে গিয়েছিল। যাওয়ার পর আমাদের বাড়িতে নিয়ে আসছিল, মানে লোক মারফত। সেই কবিরাজ এসে বলে, "কি হইছে আপনাদের? আপনারা আবার এরকম করতেছেন কেন?" তখন আমার বাবা-মা বলছিল, "দেখেন তো আমার ছেলের অবস্থা, আপনি কি করছেন যে আমার ছেলে পাগল হয়ে গেল?" তখন নাকি কবিরাজ বলছে, "এটা কি আমার দোষ? আপনার ছেলে যদি প্রেমের ভালোবাসার থাকার কারণে যদি এরকম করে সেটা কি আমার দোষ?" তখন আমার মা বলছিল, "যা হইছে হইছে, ওই পরীকে আবার নিয়ে আসেন।" তখন কবিরাজ নাকি বলছিল যে সেটা আর সম্ভব না। তখন আমার বাবা বলছিল, "কেন? কি হইছে?" তখন সেই কবিরাজ বলছিল যে এটা আর সম্ভব না, কারণ আমি ওই পরীকে মেরে ফেলছি। প্রথমে ওকে আমি ওয়ার্নিং দিছিলাম যে তুই এই এলাকা থেকে সরে যা, কিন্তু সে বড় জোরে আমাকে বলছিল, "তুই এই এলাকা থেকে সরে যা, তুই আর কখনো ওদের বাড়িতে যাবি না, আমার কাজে বাধা দিবে না।" তখন আমি তাকে রাগ করে বোতলবন্দি করতে চাচ্ছিলাম। বোতলবন্দি করব, সেই সময় সে আমার গলাটা চেপে ধরে আমাকে মেরে ফেলার মতো অবস্থা করে ফেলে। আমাকে মেরেই ফেলতো। তো আমি অনেক কষ্টে ছুটে যাই। তারপর আমার খুবই রাগ হয় এবং তন্ত্রমন্ত্র দিয়ে আমি সঙ্গে সঙ্গে তাকে ওখানে পুড়িয়ে ফেলি। সে আর জীবিত নাই। জীবিত থাকলে আমি চেষ্টা করে দেখতাম। তখন নাকি আমার মা হাউমাউ করে কান্না করে এবং বলে, "হায় হায় রে, কি করে ফেলছি! আমার ছেলেও তাহলে শেষ হয়ে গেল, পরীটাও শেষ হয়ে গেল। আমি কি অন্যায় করে ফেলছি?" এভাবে নাকি কান্না করতেছিল। যাই হোক, পরবর্তীতে আমাকে একটা মানসিক হসপিটালে নিয়ে যায় এবং সেখানে ডক্টর দেখায়। তারা আমাকে রিহ্যাব সেন্টারে নিয়ে যায় এবং সেখান থেকে আমাকে আস্তে আস্তে তারা ভালো করে। তো মোটামুটি আমি এই মুহূর্তে স্বাভাবিক আছি, কিন্তু ওই পরীটার কথা আমি আসলে কখনো ভুলতে পারবো না। তার দেওয়া গিফটগুলো আমার কাছে এখনো আছে, কিন্তু সেই পরীটি আমার কাছে নেই। আমার মা আজও আমাকে বলে যে, "বাবা, আমাকে মাফ করে দিস। আমি তো জানিনি যে তোদের মধ্যে এত কিছু, এত রকম ভালোবাসা। আমি যদি জানতাম তাহলে এরকম করতাম না। আমি হয়তো মনে করছিলাম সেই পরীটি তোর সাথে ধোঁকা দিচ্ছে, তোকে আমার থেকে ছিনিয়ে নেবে। অনেক জিন পরী আছে মানুষকে এইভাবে তুলে নিয়ে যায়। আমি সেটাই ভাবছিলাম। কিন্তু তুই যে এতটা পরীটাকে ভালোবাসিস, সেই পরীটা তোকে এত ভালোবাসে, আমি জানতাম না রে বাবা। যদি জানতাম তাহলে এরকম করতাম না।" আমি মার সাথে আজও কথা বলি না। বাবার সাথেও কথা বলি না। কথা বলার দরকার হলে আমার যে ছোট বোন আছে ওকে দিয়ে কথা বলাই। ছোট বোনও আমার প্রতি খুবই অনুরাগ। আমি কেন সেই পরীটার জন্য সমস্ত পরিবারকে তছনছ করে দিলাম? কেন আমি আগের মতো তার সাথে কথা বলি না? ছোট মানুষ তো বোঝে না। কিন্তু সে যদি আমার জায়গায় থাকতো তাহলে ঠিকই সে বুঝতে পারত। আমার ছোট বোনের মাধ্যমে আমার বাবা-মা আমাকে বলে, "বিয়ে কর।" আমি আমার ছোট বোনকে বলি, "কিরে, আমি বিয়ে করব কেন? আমি তো জ্যান্ত লাশ। আর জ্যান্ত লাশের সাথে কেউ কখনো বিয়ে করে? আমার বিয়ে হয়ে গেছে।" এই বলে রুম থেকে বেরিয়ে চলে আসি। এভাবেই দিনকাল চলছে। জানি না কতদিন কিভাবে চলবে। তবে মনে হচ্ছে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো। অচিরেই ফিরে আসবো। আমার আগের চাইতে এখন একটু ভালো লাগে। যদিও পরীটি আমার লাইফে আসছিল, আবার চলে গেছে। তার স্মৃতিগুলো আমি আর রাখতেছি না। একে তার স্মৃতিগুলো ফেলে দিচ্ছি। কেননা তার স্মৃতির দিকে তাকিয়ে থাকলে আমার ভালো লাগে না। তার কথা মনে পড়ে যায়। বন্ধুরা, এই ছিল ঘটনা। ঘটনাটা কেমন লাগলো আপনারা জানাবেন। আসলে এরকম ঘটনার দিন শেষে এরকম পরিণতি হয়। কোনো মানুষই চায় না ভিন্ন কোনো জাতির সাথে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠুক। আমাদের সাথে যে সকল ভিন জাতির একটা সম্পর্ক গড়ে ওঠে শুধুমাত্র আমরাই বুঝতে পারি যে এটা ভুলে থাকা কত কষ্টের। কিন্তু আমাদের পারিপার্শ্বে যে সকল লোকজন থাকে যারা আমাদের সম্পর্ককে ছিন্ন করার জন্য চেষ্টা করে, তারা এটা কখনোই বুঝতে পারে না। যদিও তারা কোনো দিক থেকে আমাদের ভালো চায়, তারা মনে করে যে আমরা ভালো থাকবো। কিন্তু দিন শেষে আমাদের ক্ষতিটাই হয়ে যায় বেশি। তো হোক না ভালোবাসা, ভালোবাসার গতিতে চলুক না। ভালোবাসা ভালোবাসার গতিতে চলবে। ভালোবাসা অন্য জাতির সাথে ভালোবাসা চলবে। ভালোবাসা শুধু মানুষ মানুষের মধ্যে কেন? ভালোবাসা আল্লাহর সৃষ্টির প্রতিটা প্রাণী, সকল কিছুর মধ্যে ভালোবাসা ছড়িয়ে যাক না।